তো জি হ্যাঁ, কার্বোহাইড্রেটের মধ্যে কিন্তু আমরা রিভিশন ক্লাসে 2টা ক্লাসে কিন্তু পুরো কার্বোহাইড্রেট আমরা শেষ করে দিয়েছি, যে মনোস্যাকারাইডটা কিভাবে হয়, তারপরে হচ্ছে সুক্রোজের গঠনটা, ডাইস্যাকারাইডটা কিভাবে হয়, তারপরে দেন হচ্ছে পলিস্যাকারাইডটা, হ্যাঁ, যে কিভাবে পলিস্যাকারাইড স্ট্রাকচারটা হয়। তাহলে এই কার্বোহাইড্রেট চ্যাপ্টারটা কিন্তু খুব ভালোভাবে তোমরা পড়বে। হ্যাঁ, এইখান থেকে কিন্তু কোশ্চেন, কার্বোহাইড্রেট চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন থাকে। তোমাদের এইখানে যে চ্যাপ্টারটা আছে, কোষ রসায়নের যে চ্যাপ্টারটা আছে, এই কোষ রসায়নের চ্যাপ্টারটা থেকে কার্বোহাইড্রেট থেকে মেইনলি কোশ্চেন আসে, আর আসে তোমার প্রোটিন প্রোটিন এবং এনজাইমের চ্যাপ্টার থেকে। ঠিক আছে? তাহলে এইটা কার্বোহাইড্রেটের তোমাদের গত ক্লাসে যা নিয়েছি, সেইখানে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, প্রশ্নগুলো তোমরা লিখে রাখবে। আর আমি তো তোমাদেরকে কোশ্চেন পাঠিয়েও দিয়েছি, তাই না? কোশ্চেন পাঠিয়ে দিয়েছি, অবজেক্টিভ পাঠিয়ে দিয়েছি। যদি সেই কোশ্চেন গুলো পড়ে কোথাও যদি তোমরা মানে আটকে যাও, তাহলে সেগুলো নিয়ে আমার সাথে ডিসকাস করবে। যেহেতু এটা রিভিশন ক্লাস, হ্যাঁ, আমরা আবার রিভিশনে গেছি, এখন এরপরে তো আর কোনো সমস্যা আমাদের থাকার কথা না, কারণ এই সুযোগটা তো সাধারণত হয় না। হ্যাঁ, এই পরিস্থিতির কারণে এই সুযোগটা আমাদের হয়েছে। তাহলে সবাইকে আমি রিকোয়েস্ট করব, তোমরা আমি মেসেঞ্জারে তোমাদের যে কোশ্চেন গুলো পাঠিয়েছি, যে অবজেক্টিভ গুলো পাঠিয়েছি, ওগুলো পড়ে ফেলবে। আর হচ্ছে কোশ্চেন গুলো তোমরা সলভ করার চেষ্টা করবে, যেখানে আটকে যাবে দেন সেই পরবর্তী ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আর আমরা আপাতত কোনো নতুন চ্যাপ্টারে যাব না। আর যেহেতু 3টা চ্যাপ্টার আমাদের হাতে আছে, ইনশাল্লাহ পরিস্থিতি ভালো হলে ওই 3টা চ্যাপ্টার আমরা শেষ করে ফেলতে পারবো। আর যদি প্রয়োজন হয়, তাহলে একদম যে লাস্ট যে চ্যাপ্টারটা আছে, একদম যে শেষের যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা হচ্ছে ওইটা আমরা ধরতে পারি। হ্যাঁ, ওইটাতে হচ্ছে কিছু কিছু বিষয়, যে জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণের যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা তোমরা নিজেরা দেখেও পড়তে পারবে, আর আমি একটু গাইডলাইন দিলে সেই চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেলতে পারি। হ্যাঁ, ওইখানেও পড়া খুব অল্প আছে। আর 2টা চ্যাপ্টার অবশ্যই আমি তোমাদের ক্লাসে পড়াবো। উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়াটা তোমাদের অবশ্যই ক্লাসে পড়াতে হবে, এবং জীব প্রযুক্তিটা আমি চেষ্টা করবো ক্লাসে পড়াতে, এই 2টা চ্যাপ্টার। আচ্ছা, এখন আমরা চলে আসি যে অ্যামাইনো অ্যাসিড। আজকে আমরা যেটা ধরবো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো এই অ্যামাইনো অ্যাসিড থেকে তোমাদের বলে নেই যে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রশ্নের মধ্যে যেটা শুধু আসে যে অ্যামাইনো অ্যাসিড কাকে বলে। হ্যাঁ, সংজ্ঞামূলক প্রশ্ন আসে। কিন্তু অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে আমাদের জানতে হবে এই কারণে যে আমরা প্রোটিন সম্পর্কে ডিটেলস পড়বো। কারণ আমরা জানি হচ্ছে যে প্রোটিন তৈরি হয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে তোমার অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। তাহলে অ্যামাইনো অ্যাসিডটা কি? এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে তোমার প্রোটিনের মূল গাঠনিক উপাদানকে আমরা বলি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিডের সংজ্ঞা বলতে আমরা যেটা জানি যে যদি কোনো জৈব অ্যাসিড এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু, যদি কোনো জৈব অ্যাসিডে, এটা একটা অ্যামাইনো অ্যাসিডের গাঠনিক সংকেত দেখানো হচ্ছে, একটা অ্যামাইনো অ্যাসিডের গাঠনিক সংকেত দেখানো হচ্ছে। তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যদি কোনো জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি অ্যামাইনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে যে যে জৈব যৌগের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি অ্যামাইনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, হয়ে যে অ্যাসিড তৈরি হয়, সেই অ্যাসিডটাকে আমরা বলি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে জীবের মধ্যে, উদ্ভিদের মধ্যে অনেক অ্যামাইনো অ্যাসিড থাকে। হ্যাঁ, জীবের মধ্যে অনেক অ্যামাইনো অ্যাসিড থাকে। তাই এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে গুরুত্বপূর্ণ 20টা অ্যামাইনো অ্যাসিড আছে। এই গুরুত্বপূর্ণ 20টা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটার সাথে একটা বিভিন্ন ভাবে সংযুক্ত হয়ে, সমন্বিত হয়ে তোমার তৈরি করে হচ্ছে প্রোটিন। তাহলে অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত, আমরা এই অ্যামাইনো অ্যাসিডের যে সাধারণ যে গঠনটা আমরা দেখছি, যে জৈব যৌগের সাথে তোমার কার্বক্সিলিক মূলক আছে, অ্যামাইনো মূলক আছে, তারপরে হচ্ছে যে আর মূলক থাকে, হ্যাঁ, আর হচ্ছে তোমার হাইড্রোজেন থাকে। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অবশ্যই তোমার একটা অ্যামাইনো গ্রুপ থাকতে হবে, অবশ্যই অ্যামাইনো গ্রুপ থাকতে হবে, এবং অবশ্যই একটা কার্বক্সিলিক মূলক থাকতে হবে, কমপক্ষে একটা কার্বক্সিলিক মূলক থাকতে হবে। একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 2টাও অ্যামাইনো গ্রুপ থাকতে পারে, 2টাও কার্বক্সিলিক মূলক থাকতে পারে, তারপরে হচ্ছে তোমার সালফার থাকতে পারে। হ্যাঁ,
তাহলে এইটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের তোমার সাধারণ গঠন। আর অ্যামাইনো অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে RCHNH2COOH। এই NH2টা হচ্ছে অ্যামাইনো গ্রুপ আর COOH টা হচ্ছে কার্বক্সিলিক মূলক। তার মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যামাইনো গ্রুপ এবং কার্বক্সিলিক অ্যাসিড মূলক সমন্বয়ে গঠিত যে জৈব অ্যাসিড সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। মানে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কার্বক্সিলিক মূলক থাকবে, অ্যামাইনো মূলকও থাকবে। আর এই কার্বক্সিলিক গ্রুপটা তোমার এক বা একাধিক থাকতে পারে, এই অ্যামাইনো গ্রুপটা হচ্ছে এক বা একাধিক থাকতে পারে। আর এইখানে যে আর মূলক যেটা আছে পার্শ্ব শিকল হিসেবে যে আরটা থাকে, এই আরটা হইতে পারে তোমার হাইড্রোজেন, হইতে পারে তোমার মিথেন, হইতে পারে তোমার ইথানল। হ্যাঁ, তো এই যে আর গ্রুপে কোন উপাদানটা থাকবে তার উপরে ভিত্তি করে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের বিভিন্ন নামকরণ করা হয়েছে। এখন এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমরা দেখি যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কার্বক্সিলিক মূলকের সাথে কার্বক্সিলিক মূলকের পাশে যে কার্বনটা থাকে, এটার সাথে সংলগ্ন যে কার্বনটা থাকে বা যে কার্বনের সাথে কার্বক্সিলিক মূলকটা সংযুক্ত থাকে, সেই কার্বনটাকে আমরা বলি হচ্ছে আলফা কার্বন পরমাণু। হ্যাঁ, এই আলফা কার্বন পরমাণুর সাথে যদি একটা অ্যামাইনো গ্রুপ থাকে, তাহলে সেই অ্যাসিডটাকে, এই অ্যামাইনো গ্রুপের সমন্বয়ে যে অ্যাসিডটা তৈরি হয়, তাহলে সেই অ্যাসিডটাকে আমরা বলি আলফা অ্যামাইনো অ্যাসিড। প্রকৃতিতে আমরা যত অ্যামাইনো অ্যাসিড পাই, এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডই কিন্তু আলফা অ্যামাইনো অ্যাসিড। তাছাড়া মানে প্রাণীর মধ্যেও যত অ্যামাইনো অ্যাসিড থাকে, এই অ্যামাইনো অ্যাসিড গুলো হচ্ছে তোমার আলফা অ্যামাইনো অ্যাসিড। এখন তোমাদের যেটা বললাম যে ম্যাম এটা আলফা কার্বন কেন? এইটা আলফা কার্বন হচ্ছে যে কার্বক্সিলিক মূলকের সাথে কার্বনটাকে আলফা কার্বন বলা হয়। যে কার্বক্সিলিক জি মূলকের যে কার্বনটা থাকে সেই কার্বনটাকে বলা হয় হচ্ছে আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে যদি অ্যামাইনো গ্রুপ সংযুক্ত থাকে, তবে হাসান স্যারের বইয়ে যেটা দেওয়া আছে যে আলফা কার্বনের সাথে কার্বক্সিলিক মূলক যুক্ত থাকলে সেই কার্বনকে, অ্যামাইনো অ্যাসিডকে আলফা অ্যামাইনো অ্যাসিড বলে। কিন্তু এটা একটু তোমরা আরেকটু করতে পারো, কেমিস্ট্রি স্যারদের সাথে কথা বলতে পারো। কিন্তু আমি যতটুকু জানি যে কার্বনের সাথে, এই আলফা কার্বনের সাথে অ্যামাইনো গ্রুপ সংযুক্ত থাকলেই তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড বলি। এই আলফা অ্যামাইনো অ্যাসিডে আমরা বলেছিলাম যে এই 8টা এইচ হতে পারে, মিথেন হতে পারে, ইথানল হতে পারে। যদি এই 8টা যদি তোমার এইচ হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড। আবার এই 8টা যদি CH3 হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালানিন। যদি এই 8টা হচ্ছে তোমার মিথানল হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে শিরিন। হ্যাঁ, যদি সেখানে যদি CH2SH থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সিস্টিন, তারপরে মিথিওনিন। এরকম 20 ধরনের তোমার অ্যামাইনো অ্যাসিড আছে। তো এই অ্যামাইনো অ্যাসিড গুলো তোমার একসাথে সংযুক্ত হয়ে তোমার তৈরি করে হচ্ছে প্রোটিন। হ্যাঁ, এই যে একসাথে সংযুক্ত হয়ে প্রোটিন তৈরিতে, যে প্রোটিন তৈরিতে এখন অ্যামাইনো অ্যাসিড হচ্ছে উদ্ভিদে অনেক অ্যামাইনো অ্যাসিড আছে। হ্যাঁ, তোমার প্রচুর অ্যামাইনো অ্যাসিড আছে। তো এই অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে শুধুমাত্র যে 20 প্রকার যে অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা এই 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডই বিভিন্নভাবে সুশৃঙ্খলিত হয়ে তোমার বিভিন্নভাবে সজ্জিত হয়ে তোমার তৈরি করে হচ্ছে প্রোটিন। কিন্তু এই 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড প্রোটিন গঠনে অংশগ্রহণ করে, সেই অ্যামাইনো অ্যাসিড গুলাকে বলা হয় হচ্ছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এছাড়া অন্যান্য যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে যেটা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না, সেই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় হচ্ছে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এই নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল হচ্ছে অর্নিথিন, হিমোসেরিন, তারপর সাইট্রোলিন। হ্যাঁ, এগুলো হচ্ছে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এই নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড গুলো হচ্ছে তোমার প্রোটিন তৈরিতে কখনো অংশগ্রহণ করে না। আচ্ছা, এখন আমরা এই অ্যামাইনো অ্যাসিড দিয়েই হচ্ছে তোমার প্রোটিন তৈরি হয়। তাইলে প্রোটিনের মূল গাঠনিক উপাদানটা হচ্ছে তাহলে তোমার অ্যামাইনো অ্যাসিড। এই প্রোটিন পড়ার আগে তাহলে এই অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো কি সেটা সম্পর্কে আমরা একটু জানবো। হ্যাঁ, এই যে এখানে বইয়ে তোমাদের যে অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য এই যে দেওয়া আছে এখানে। হ্যাঁ, তো এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যে এই অ্যামাইনো অ্যাসিড গুলো হচ্ছে তোমার মানব দেহে বা
প্রকৃতিতে সাধারণত তোমার আলফা অ্যামাইনো অ্যাসিড গুলা থাকে, এবং এই অ্যামাইনো অ্যাসিড গুলো হচ্ছে পানিতে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে দ্রবীভূত না। এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে তোমার যদি অ্যাসিড দিয়ে ভাঙা হয় বা হাইড্রোলাইসিস করা হয়, তাহলে হাইড্রোলাইসিস করে সেখান থেকে হাইড্রোলাইসিস করলে যেটা যায়, যে আমরা দেখেছিলাম ইয়ার মধ্যে যেমন সিস্টিনে দেখেছি, এখানে যেমন সালফার আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড গুলা ভাঙলে তোমার কার্বন পাওয়া যায়, হাইড্রোজেন পাওয়া যায়, হ্যাঁ, সালফার পাওয়া যায়। তো এটাকে হাইড্রোলাইসিস করলে এই উপাদানগুলো পাওয়া যায়। আবার হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিড গুলো সমন্বিত হয়ে তোমার প্রোটিন তৈরি করে, আবার প্রোটিনকে ভাঙলেও তোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। হ্যাঁ, তো এইটা হলো হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য। তো এই অ্যামাইনো অ্যাসিড গুলো হচ্ছে, এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের গাঠনিক উপাদান হিসেবে তোমার অ্যামাইনো অ্যাসিড গুলো ব্যবহৃত হয়ে থাকে। এখন হচ্ছে যে প্রোটিন হচ্ছে যে সমস্ত প্রোটিন হলো ওই ধরনের জৈব রাসায়নিক পদার্থ বা জৈব অণু বা জৈব যৌগ, যেটাকে হচ্ছে তোমার হাইড্রোলাইসিস করলে ভাঙলে হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। হ্যাঁ, তাহলে এই হচ্ছে তোমার একটা অ্যামাইনো অ্যাসিড। কিভাবে এই প্রোটিন গুলো, অ্যামাইনো অ্যাসিড গুলো, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয়। হ্যাঁ, এই যুক্ত হওয়াটা কিভাবে ওরা যুক্ত হয়, ওরা যে বন্ডের মাধ্যমে যুক্ত হয়, সেই বন্ডটাকে বলা হয় হচ্ছে অ্যামাইড বন্ড। হ্যাঁ, তো এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমরা যেটা জানি যে একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কমপক্ষে একটা কার্বক্সিলিক মূলক থাকবে এবং একটা কমপক্ষে একটা অ্যামাইনো গ্রুপ থাকবে। তাহলে এই কার্বক্সিলিক মূলকটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এই কার্বনের সাথে অক্সিজেন আর একটা OH, এইভাবে আমরা ভেঙে লিখতে পারি কার্বক্সিলিক মূলকটাকে। আর অ্যামাইনো গ্রুপটাকে আমরা এইভাবেও লিখতে পারি। হ্যাঁ, ওইভাবে না লিখে আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে আমরা দেখছি যে এই প্রোটিন তৈরি হয় যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড, মানে অ্যামাইড বন্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে তৈরি করে হচ্ছে প্রোটিন। এখন এই অ্যামাইড বন্ডটা কিভাবে তৈরি হয়? অ্যামাইড বন্ডটা হয় যে একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক মূলকের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ, আলফা অ্যামাইনো গ্রুপ সংযুক্ত হয়। হ্যাঁ, সংযুক্ত হয়ে এক অণু পানি বের করে দেয়। এক অণু পানি বের করে দিয়ে এই কার্বনের সাথে এখনো পানি বের করে দিয়ে এই কার্বনের সাথে এই নাইট্রোজেন একটা বন্ডের মাধ্যমে যুক্ত হয়। হ্যাঁ, এই কার্বনের সাথে যে নাইট্রোজেন এই যে বন্ডের মাধ্যমে যুক্ত হলো, এই বন্ডটাকে আমরা বলি হচ্ছে তোমার অ্যামাইড বন্ড। তাহলে এইখানে দেখা যায় যে একটা অ্যামাইনো অ্যাসিডের এই কার্বক্সিল মূলকের যে হাইড্রোক্সিল গ্রুপটা আছে, সেই হাইড্রোক্সিল গ্রুপের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের হাইড্রোজেন যুক্ত হয়ে এক অণু পানি বের করে দিয়ে যে CON যে বন্ড তৈরি করে, এই বন্ডটাকে বলা হয় হচ্ছে অ্যামাইড বন্ড। এইভাবে দুইটা অ্যামাইনো অ্যাসিড যখন একসাথে যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে দুইটা এই বন্ডটাকে পেপটাইড বন্ড বলে, অ্যামাইড বন্ড বলা হয়। তো যখন দুইটা অ্যামাইনো অ্যাসিড যখন একসাথে যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলি ডাইপেপটাইড। যখন তিনটা অ্যামাইনো অ্যাসিড যখন একসাথে যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ট্রাইপেপটাইড। এইভাবে যখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে পলিপেপটাইড। তাইলে প্রোটিন তৈরি হয় হচ্ছে পলিপেপটাইড যৌগ দিয়ে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করে, সেই যৌগটাকে আমরা বলি হচ্ছে প্রোটিন। না মানে প্রোটিনকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, প্রোটিনকে যদি আমরা ভাঙি, তাহলে সেই প্রোটিন থেকে আমরা পাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সেই আদ্র বিশ্লেষণ অ্যাসিড, ক্ষার বা এনজাইম, এগুলো দিয়ে যদি এদেরকে আমরা ভাঙি বা আদ্র বিশ্লেষণ করি, তাহলে সেখানে আমরা অ্যামাইনো অ্যাসিড পাই। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড মানে এই প্রোটিন হচ্ছে তোমার জীবদেহের, এই প্রোটিনটা হচ্ছে জীবদেহের আচ্ছা ম্যাম, এই হ্যাঁ, বলো বাবা। বন্ধনটাই তো পানি বের হলো, তাহলে এটাই কি হ্যাঁ, যে গ্লাইকোসাইডিক বন্ধন বলবো না আমরা? না 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 না, গ্লাইকোসাইডিক বন্ধন হচ্ছে যে দুইটা
গ্লুকোজ যখন যে বন্ডের মাধ্যমে যুক্ত হয়, হ্যাঁ, ওইখানে গ্লাইকোসাইডিক বন্ধনে আমরা তাদেরকে বলি যদি একটা গ্লুকোজের 1 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল গ্রুপের সাথে অপর একটা গ্লুকোজের 4 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল গ্রুপ একসাথে সংযুক্ত হয়ে সেইখান থেকে এক অণু পানি বের হয়ে যাবে, বের হয়ে যে সেখানে হচ্ছে কার্বন, অক্সিজেন, কার্বন, কারণ দুইটা হাইড্রোক্সিল গ্রুপ যখন একসাথে যুক্ত হয়ে এক অণু পানি বের হলে একটা অক্সিজেন থেকে যায়, তখন COC যে বন্ড তৈরি করে সেটাকে আমরা বলি গ্লাইকোসাইডিক বন্ড। তোমাদেরকে এটা দেখিয়েছিলাম, আবার একটু দেখাই গ্লাইকোসাইডিক বন্ডটা। এর আগের ক্লাসে দেখিয়েছিলাম তোমাদের, এই যে দেখাচ্ছে, এই যে গ্লাইকোসাইডিক বন্ড ছিল যে এইটা, হ্যাঁ, গ্লাইকোসাইডিক বন্ড ছিল যে একটা গ্লুকোজের বা একটা মনোস্যাকারাইডের 1 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল গ্রুপের সাথে অপর একটা গ্লুকোজের বা অপর একটা মনোস্যাকারাইড, সেটা গ্লুকোজও হতে পারে বা ফ্রুক্টোজও হতে পারে, হ্যাঁ, বা গ্যালাক্টোজ হতে পারে, ম্যানোজ হতে পারে, এরকম তো আরো অনেক কার্বোহাইড্রেট আছে, যে 6 হেক্সোজ কার্বোহাইড্রেট আছে, পেন্টোজ কার্বোহাইড্রেট আছে, হ্যাপটোজ কার্বোহাইড্রেট আছে। যাই হোক, একটা গ্লুকোজের গ্লাইকোসাইডিক বন্ড বলি যে একটা কার্বোহাইড্রেটের 1 নাম্বার কার্বনের যে হাইড্রোক্সিল গ্রুপটা থাকে সেটার সাথে অপর গ্লুকোজের, এইটা হলো 4 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল গ্রুপ একসাথে সংযুক্ত হয়ে যখন এইখান থেকে এক অণু পানি বের হয়ে গিয়েছে, যার ফলে এখানে একটা অক্সিজেন রয়ে গিয়েছিল, তাহলে সেখানে COC এই বন্ডের মাধ্যমে যখন সেটা সংযুক্তি ঘটে সেই বন্ডটাকে আমরা বলি হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। আর পেপটাইড বন্ড বলছি, এই গ্লাইকোসাইডিক বন্ডটা হয় তোমার হচ্ছে কার্বোহাইড্রেটের মধ্যে, আর পেপটাইড বন্ডটা হয় হচ্ছে তোমার প্রোটিন তৈরির ক্ষেত্রে, অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে। তাহলে এই একটা অ্যামাইনো অ্যাসিডের হাইড্রোক্সিল গ্রুপের সাথে আরেকটা অ্যামাইনো গ্রুপের হাইড্রোজেন যুক্ত হয়ে এক অণু পানি বের হয়ে যে যখন C বন্ড N এই বন্ডটা গঠন করে, এই বন্ডটাকে বলা হয় হচ্ছে পেপটাইড বন্ড বা অ্যামাইড বন্ড। এইভাবে যখন দুইটা যুক্ত হবে, এখানে দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে ডাইপেপটাইড। পরীক্ষাতে কিন্তু তোমাদের এই কোশ্চেনটা কিন্তু খুব আসে যে পেপটাইড বন্ড বলতে কি বুঝো। এটা 2 মার্কসের প্রশ্ন আসে, আবার 1 মার্কসের প্রশ্ন আসে, হ্যাঁ, 1 মার্কের 1 নাম্বারের প্রশ্ন আসে, 2 নাম্বারেরও প্রশ্ন আসে যে পেপটাইড বন্ড বলতে কি বুঝো। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে প্রোটিনটা তৈরি হয়। আর এই প্রোটিন তৈরিটার জন্য আমরা জানি যে প্রোটিনটা কখন তৈরি হয়। প্রোটিনটা তৈরি হয় হচ্ছে জীবের কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য। একটা জীবের মধ্যে তো হাজারো রকমের বৈশিষ্ট্য আছে না, বাহ্যিক বৈশিষ্ট্য থাকে, মানে প্রকাশিত, অপ্রকাশিত, অনেক বৈশিষ্ট্যই থাকে না, হাজারো রকমের বৈশিষ্ট্য থাকে। তো এক একটা বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার জন্য, এক একটা বৈশিষ্ট্য তৈরি করার জন্য এক একটা প্রোটিন দায়ী, হ্যাঁ। আর এই প্রোটিনগুলো তৈরি হয় হচ্ছে ওই যে 20 রকমের যে অ্যামাইনো অ্যাসিড বলেছিলাম, এই অ্যামাইনো অ্যাসিডগুলো এই পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে তোমার সেই প্রোটিনটা তৈরি করে। আর এই প্রোটিন তৈরির যে জিনটা সেই জিনটা থাকে হচ্ছে ডিএনএ এর মধ্যে। সেই ডিএনএ এর মধ্যে যে জিনটা থাকে সেই জিনের মধ্যে যতগুলো কোডন থাকে, সেই কোডনটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে সেখান থেকে তোমার মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। সেই মেসেঞ্জার আরএনএ এসে সাইটোপ্লাজমে মেসেজ দেয় যে এইখানে এই কোডন অনুযায়ী, যে ওই কোডন অনুযায়ী কোন কোন অ্যামাইনো অ্যাসিড গুলো প্রয়োজন, সেই অ্যামাইনো অ্যাসিডের বার্তাটা সে নিয়ে আসে। আনার ফলে তোমার যেটা হয় যে সেই মেসেঞ্জার আরএনএ এর সাথে হচ্ছে তোমার রাইবোজোমের সংযুক্তি ঘটে তোমার রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হয়। তাহলে এই প্রোটিন তৈরির ক্ষেত্রটা হচ্ছে কোষের মধ্যে যে প্রোটিন সংশ্লিষ্ট হয়, যে প্রোটিন যে তৈরি হয়, এই প্রোটিনটা তৈরি হয় হচ্ছে তোমার রাইবোজোমের মধ্যে। তো এই প্রোটিনের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা বলি যে প্রোটিনটা ভেঙে তোমার অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই প্রোটিনটা ভাঙে হচ্ছে তোমার অ্যাসিডের মাধ্যমে, ভাঙে ক্ষারের মাধ্যমে, ভাঙে হচ্ছে এনজাইমের মাধ্যমে, হ্যাঁ। আমরা হচ্ছে প্রোটিনের একটা শ্রেণী বিন্যাস আজকে পড়বো। আচ্ছা,
তাইলে এই প্রোটিনের শ্রেণীবিন্যাস পড়ার আগে আমরা প্রোটিনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো যে প্রোটিনের কি কি মানে প্রোটিনের বৈশিষ্ট্য কি। হ্যাঁ, যে এই প্রোটিনগুলো হচ্ছে বিভিন্ন ধরনের, এই প্রোটিন হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় এবং এই প্রোটিন দিয়ে তোমার তৈরি হয় হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম তৈরি হয়। হ্যাঁ, প্রোটিন থেকে তোমার অ্যান্টিবডি তৈরি হয়, প্রোটিন থেকে তোমার হরমোন তৈরি হয়। তো এই যে আজকাল যে আমাদের যে ইয়েতে করোনা এফেক্টেড হওয়ার কারণে যেমন বলেন না যে প্রচুর পরিমাণে প্রোটিন খেতে হবে, শরীরে অ্যান্টিবডি তৈরি হইতে হবে। হ্যাঁ, মানে রেগুলার এক্সারসাইজ করতে হবে। রেগুলার এক্সারসাইজ করলে তোমার যে হিমোপ্রোটিন নামক এক ধরনের প্রোটিন আছে, যেটা করে কি যে অক্সিজেনটাকে তোমার ক্যারি করে, তোমার ব্লাড সার্কুলেশনে অক্সিজেনটাকে ক্যারি করে নিয়ে যায়। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা, কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে রক্তের মাধ্যমে সে নিয়ে আসে। হ্যাঁ, তারপর আমরা যখন নিঃশ্বাসটা ফেলি সেখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত নিঃশ্বাসটা আমরা ফেলতে পারি। এখন এই যে প্রোটিনটা, এই প্রোটিনের হচ্ছে যে এগুলা হচ্ছে তোমার লঘু অ্যাসিডে, পানিতে, তারপরে হচ্ছে মৃদু লবণে এরা দ্রবীভূত হয়, কিন্তু কখনোই এরা মানে অ্যালকোহলে দ্রবীভূত হয় না, অদ্রবণীয় থাকে। আর অ্যামাইনো অ্যাসিডের গাঠনিক উপাদান হিসেবে আমরা দেখেছিলাম যে কার্বন, হাইড্রোজেন, তারপরে হচ্ছে সালফার, এগুলো দিয়ে হচ্ছে অক্সিজেন, এগুলো দিয়ে যেমন অ্যামাইনো অ্যাসিড তৈরি। তাহলে অ্যামাইনো অ্যাসিড দিয়ে যেহেতু প্রোটিন তৈরি, তাহলে হচ্ছে প্রোটিনের গাঠনিক উপাদান হিসেবেও থাকে হচ্ছে তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এগুলো তোমার প্রোটিনের গাঠনিক উপাদান হিসেবে থাকে। আর প্রোটিনকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা জমাট বেঁধে যায়। এইটা হলো তোমার প্রোটিনের বৈশিষ্ট্য। এখন আমরা পড়বো হচ্ছে প্রোটিনের শ্রেণী বিন্যাস। তোমাদের পরীক্ষায় যেটা আসে প্রোটিনের শ্রেণী বিন্যাসটাই হচ্ছে তোমাদের পরীক্ষায় আসে। তারপরে এই শ্রেণী বিন্যাসের মধ্যে হচ্ছে তোমার যেটা আসে যে এই সরল শ্রেণী বিন্যাসটা। তো এই সরল শ্রেণী বিন্যাসটা পড়ার আগে আমরা প্রোটিনের আরো কিছু বিষয় সম্পর্কে জানবো। যে এই প্রোটিনকে তোমার জৈবিক কার্যাবলীর উপর ভিত্তি করে প্রোটিনকে আবার শ্রেণী বিন্যাস করা যায়। তার হলো এই শ্রেণী বিন্যাস তাকে দুই ভাগে ভাগ করা যায়। জৈবিক কার্যাবলী মানে সে কি ধরনের কাজ করে তার উপরে ভিত্তি করে প্রোটিনকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার স্ট্রাকচারাল প্রোটিন, গাঠনিক প্রোটিন। আমাদের দেহের যে যত মানে গঠন আছে, এই সমস্ত গঠন, বাইরের আবরণ, আমাদের শরীরের উপর যেমন স্কিন আছে, তারপরে যেমন মানুষের চুল, ত্বক, তারপরে হচ্ছে যে চতুষ্পদী প্রাণীদের যে শিং, খুর, হ্যাঁ, এগুলো সব কিন্তু প্রোটিন দিয়ে তৈরি হয়। তারপরে আমাদের শরীরের ভিতরে যে কাঠামো, যে অস্থি তরুণাস্থি গুলো আছে, এই অস্থি তরুণাস্থি গুলো কিন্তু তোমার তৈরি হয় হচ্ছে প্রোটিন দিয়ে। তারপরে হচ্ছে যে আমাদের যে অস্থির সাথে যে আমাদের টিস্যু, আমাদের যে কোষ, শরীরের ভিতরে যে কোষ আছে, টিস্যু আছে, হ্যাঁ, এই টিস্যু সিস্টেম, এগুলোর ক্ষেত্রেও কিন্তু সেই প্রোটিনই ব্যবহৃত হয়। আবার টিস্যুর সাথে যে তোমার অস্থি তরুণাস্থির যে সংযোগ করে, যে ট্যান্ডেন যেগুলাকে আমরা বলি, যেটাকে সংযুক্ত করে রাখে হাড়ের সাথে পেশিকে, হ্যাঁ, এই ট্যান্ডেন, এইগুলোও কিন্তু তোমার এই প্রোটিন দিয়ে তৈরি। তাহলে প্রোটিন হচ্ছে যে কিছু প্রোটিন আছে জীবের গাঠনিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়, যেটাকে আমরা স্ট্রাকচারাল প্রোটিন বা গাঠনিক প্রোটিন বলি। আর কিছু প্রোটিন আছে যেই প্রোটিনগুলো হচ্ছে যে কার্যকরী উপাদান হিসেবে ব্যবহৃত হয়। যে আমরা জানি যে আমাদের শরীরের ভিতরে যে সেলগুলো আছে, সেই কোষগুলো আছে, এই কোষের ভিতরে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটছে। এই রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটছে যে কারণে যে সেইখানে কোষের ভিতরে আছে বিভিন্ন ধরনের এনজাইম, কোষের ভিতরে আছে বিভিন্ন ধরনের হরমোন, বিভিন্ন ধরনের ভিটামিন, বিভিন্ন ধরনের রঞ্জক, হ্যাঁ, শ্বাস রঞ্জক থাকে। তো এই সমস্ত বা মেলানিন থাকে শরীরের ভিতরে, এইগুলো হচ্ছে প্রতিনিয়ত এই শরীরের ভিতরে, কোষের ভিতরে এই এদের মধ্যে ক্রিয়া বিক্রিয়া ঘটছে, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটছে। এনজাইম সেই রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করছে, নিজে অপরিবর্তিত থাকছে। তারপর বিভিন্ন ধরনের হরমোনের কারণে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটছে, হ্যাঁ, দৈহিক পরিবর্তন, শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের কারণে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে, শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এগুলো সবই হচ্ছে তোমার
কার্যকরী প্রোটিনের জন্য, মানে কোষের ভিতরে যে হরমোন যে তৈরি হচ্ছে, অ্যান্টিবডি যে তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে কোষের ভিতরে বিভিন্ন রাসায়নিক পদার্থের ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু সেই অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখছি যে যে কি ধরনের কাজ করে, কাজের উপরে ভিত্তি করে প্রোটিন হচ্ছে তোমার দুই ধরনের হয়। আরেকটা হচ্ছে তোমার এদের ভৌত রাসায়নিক গুণাবলীর উপরে ভিত্তি করে প্রোটিন আবার হয় হচ্ছে তিন ধরনের। ভৌত রাসায়নিক গুণাবলীর উপর ভিত্তি করে প্রোটিন হয় তিন ধরনের। একটা হচ্ছে তোমার সরল প্রোটিন, একটা হচ্ছে যুগ্ম প্রোটিন, আর একটা হচ্ছে উদ্ভূত প্রোটিন। আচ্ছা, সরল প্রোটিন বলতে আমরা বলি এটা দেখা যাচ্ছে, মানে লেখাগুলো দেখা যাচ্ছে ঠিক মতন? জি ম্যাম। আচ্ছা, সরল প্রোটিন বলতে বুঝি আমরা যে যে সমস্ত প্রোটিন শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি থাকে, ওইখানে আর অন্য কিছু থাকে না, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড থাকে। বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে সংযুক্ত হয়ে তোমার সরল প্রোটিন তৈরি করে। আর যুগ্ম প্রোটিন বলতে আমরা বুঝি যে প্রোটিনের সাথে যদি অপ্রোটিন অংশ থাকে। আমরা জানি প্রোটিনের মধ্যে যদি অ্যামাইনো অ্যাসিড দিয়ে যে প্রোটিনগুলো তৈরি হয় সেগুলো আমরা সরল প্রোটিন থাকে, এবং প্রোটিনে উদ্ভিদ দেহে প্রাণী দেহে অনেক প্রোটিন আছে। সমস্ত প্রোটিনই কিন্তু তোমার প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না। হ্যাঁ, কিছু মানে অপ্রোটিন যেই প্রোটিনগুলো, যে অ্যামাইনো অ্যাসিড গুলো প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না সেগুলোকে আমরা নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বলি। তাহলে প্রোটিনের সাথে এইরকম নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হতে পারে, অন্য কোনো জৈব যৌগ যুক্ত হতে পারে, যুক্ত হয়ে তোমার মানে যুগ্ম প্রোটিন, মানে যুগ্মভাবে যে প্রোটিন তৈরি করে তাকে আমরা বলি হচ্ছে যুগ্ম প্রোটিন। আর উদ্ভূত প্রোটিন হচ্ছে যে প্রোটিনকে আমরা আর্টিফিশিয়ালি তৈরি করি, সেই প্রোটিনকে আমরা বলি হচ্ছে উদ্ভূত প্রোটিন। এখন তোমাদের পরীক্ষার সময় কিন্তু এই সরল প্রোটিনটা এইভাবে আসে যে দ্রবণীয়তার উপরে ভিত্তি করে প্রোটিনের শ্রেণীবিন্যাস। হ্যাঁ, তাহলে দ্রবণীয়তার উপরে ভিত্তি করে এই সরল প্রোটিনকে তোমার শ্রেণীবিন্যাস করা হয়েছে, অন্য কোনো প্রোটিনকে না। এই কথাটা কিন্তু, এই প্রশ্নটা যদি আসে তাহলে অবশ্যই এই কথাটা আসবে যে দ্রবণীয়তার উপরে ভিত্তি করে প্রোটিনের শ্রেণীবিন্যাস। ঠিক আছে, তাহলে আমরা এই সরল প্রোটিনটা পড়ব। তাহলে দ্রবণীয়তার উপরে ভিত্তি করে প্রোটিনকে শ্রেণীবিন্যাস করা হয়েছে যে এই প্রোটিন কোন কোন জৈব যৌগের মধ্যে দ্রবীত হয়, তার উপরে ভিত্তি করে এই সরল প্রোটিনকে শ্রেণীবিন্যাস করা হয়েছে। যেমন একটা যেমন হলো আছে, এক নাম্বারটা যেমন আছে অ্যালবুমিন। অ্যালবুমিন হচ্ছে আমরা যে ডিম 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 ভাঙলে ডিমে আমরা দুইটা জিনিস দেখি না, একটা দেখি হচ্ছে ডিমের কুসুম যেটা হচ্ছে কমলা রঙের থাকে, আর একটা হচ্ছে যে সাদা, যে একদম সাদা তো না, একদম পানি পানি ট্রান্সপারেন্ট যে কালারটা থাকে। হ্যাঁ, ওই যে ট্রান্সপারেন্ট যে অংশটা থাকে, যেটা হচ্ছে তোমার একটু স্লিপারি হয়, পিচ্ছিল হয়, সেই অংশটাকে আমরা বলি হচ্ছে অ্যালবুমিন। তো এই অ্যালবুমিনকে যদি তুমি পানিতে, যে ডিম ভাজি করে তো আমরা খাই না, পানিতে যদি তুমি অ্যালবুমিনকে ফেটাও দেখবে যে সেটা সেটা হচ্ছে তোমার পানিতে দ্রবীত হয়ে যায়, পানিতে সেটা মিশে যায়, মিশে যেয়ে সেই পানিটাকে ঘোলা আকার ধারণ করে। আবার ওই ঘোলা পানিটাকে যদি তুমি তাপ দাও তাহলে দেখবে যে সেটা জমাট বেঁধে সাদা সাদা হয়ে গেছে। অনেক সময় আমরা স্যুপে যে ডিমের সাদা অংশটা দিলে দেখা যায় এরকম সাদা সাদা ভাসতে থাকে। হ্যাঁ, ওই ডিমের ওই সাদা অংশটা। তাহলে এই অ্যালবুমিনটা হচ্ছে আমরা পাই হচ্ছে ডিমের সাদা অংশের মধ্যে। এই ডিমের সাদা অংশটাকে বলা হয় ওভালবুমিন। হ্যাঁ, ওভালবুমিন বলে এটাকে। এটা আমরা ডিমের সাদা অংশের মধ্যে পাই, এবং এই এই অ্যালবুমিনটা হচ্ছে পানিতে দ্রবণীয়, এবং সেটা হচ্ছে পানিটাকে ঘোলা কালার করে, এবং সেটা এবং এটাকে যদি আমরা তাপ দিই, তাপ দিলে সেটা জমাট বেঁধে যায়। আর এরা হচ্ছে পানি এবং লঘু লবণ দ্রবণে দ্রবণীয়, মানে পানিতে দ্রবীত হয়, বা মানে সাথে যদি একটু লবণ মিশিয়ে নাও সেখানেও এরা দ্রবীত হয়। তাহলে আমরা এটা ডিমের সাদা অংশের মধ্যে আমরা পাই হচ্ছে অ্যালবুমিন। তোমাদের এটা কিন্তু অবজেক্টিভ হিসাবেও কিন্তু খুব আসে যে ডিমের সাদা অংশে কোন ধরনের প্রোটিন থাকে। তাহলে তোমরা যেটা করবে, এখানে কয়েকটা চারটা প্রোটিনের নাম দেওয়া থাকবে, তখন তোমরা লিখবা যে অ্যালবুমিন নামক প্রোটিনটা ডিমের সাদা অংশের মধ্যে থাকে। তো যেহেতু প্রশ্নটা হচ্ছে দ্রবণীয়তার উপর ভিত্তি করে,
তোমার প্রোটিনের শ্রেণীবিন্যাস, তাহলে সে কোথায় কোথায় দ্রবীভূত হচ্ছে সেই জিনিসটাই আমাদেরকে লিখতে হবে। তোমাদের হাসান স্যারের বই যাদের আছে সেখানে দেখবে যে আরো অনেক কিছু লেখা আছে, হ্যাঁ, যে কত পার্সেন্ট থাকে ডিমের সাদা অংশে, তারপরে রক্তরস লসিকায় কত পার্সেন্ট থাকে, দুধের ল্যাক্টোবিউমিন থাকে সেটা হচ্ছে অ্যালবুমিন দুধের মধ্যে থাকে, তারপরে হচ্ছে গম বীজের মধ্যে থাকে লিউকোসিন। তোমার এতগুলো এক্সাম্পলের দরকার নাই, ডিমের সাদা অংশে থাকে আর হচ্ছে যে কোনো একটা, বা দুধের ল্যাক্টোবিউমিনটা দিয়ে দিতে পারো, এই দুইটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিতে পারো। আর অবজেক্টিভ হিসেবে কিন্তু ডিমের সাদা অংশ কোন প্রোটিন থাকে সেইটা হিসেবে আসে। এরপরে আমরা আসি হচ্ছে গ্লোবিউলিন। গ্লোবিউলিন হচ্ছে যে ডিমের যে সাদা যে কুসুমটা, এই সাদা অংশ ছাড়া ডিমের যে কুসুমটা থাকে, ম্যাম দুধেরটা কোনটা বললেন? দুধের মধ্যে থাকে ল্যাক্টোবিউমিন, ল্যাক্টালবুমিন, ওই যে অ্যালবুমিন, দুধের মধ্যে যে অ্যালবুমিন থাকে সেই মানে ল্যাকটোজেন, আমরা দুধকে বলি ল্যাকটোজেন। তো দুধের মধ্যে যে তোমার অ্যালবুমিন থাকে সেটার নাম হচ্ছে ল্যাকটালবুমিন, হ্যাঁ, ল্যাকটালবুমিন সেটাকে বলে। তো তোমরা এই দুইটা উদাহরণ দিলেই চলবে, তোমাদের বইয়ে আরো অনেক এক্সাম্পল আছে, প্রয়োজন নাই এত কিছু দেওয়ার। আর যেটা অবজেক্টিভ হিসেবে আসবে সেটা তো আমি বলেই দিচ্ছি, সেটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আর ম্যাম গ্লোবিউলিন দুধেরটা ম্যাম ওইটা বানানটা একটু লিখে দিবেন, বইয়ের নাই দুধের এখানে। মধ্যে, দুধের মধ্যে আচ্ছা, আমি বইটাই তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, এই যে দেখো দুধের, এই যে এইটা হচ্ছে তোমার, এই যে অনেক কিছু লেখা আছে, এত কিছু লেখার দরকার নাই। এই যে ল্যাকটালবুমিন, দুধের ল্যাকটালবুমিন লিখেছো, দেখেছো সামি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাম তাহলে এই আমরা দুইটা নাম লিখলেই হবে? দুইটা, হ্যাঁ হ্যাঁ, শুধু দুইটা এক্সাম্পল দিবে, এত বেশি দেওয়ার দরকার নাই। আর ওই যে অনেক পার্সেন্টেজ দিয়ে লেখা আছে সেটারও দরকার নাই, কারণ আমাদের 3 মার্কসের কোশ্চেন আসে তো, হ্যাঁ। তাহলে এত কিছু লিখিত সময়, কারণ এটাকে 7 ভাগে ভাগ করছে, এই 7টা ভাগকে তোমাকে একটু একটু করে ডেফিনেশন দিতে হবে আর সাথে এক্সাম্পল দিতে হবে, তাহলে আর অন্য কিছু লেখার দরকার নাই। এরপরে আমরা চলে আসি গ্লোবিউলিনের মধ্যে, হ্যাঁ। এই গ্লোবিউলিন হচ্ছে যে ডিমের যে কুসুমটা, যেটা এই ডিমের কুসুমটাকে আমরা বলি হচ্ছে গ্লোবিউলিন। ডিমের কুসুমকে বলা হয় যে অবগ্লোবিউলিন, হ্যাঁ। আবার হচ্ছে চোখের লেন্সের মধ্যেও থাকে এই গ্লোবিউলিন, তারপরে বীজের মধ্যেও থাকে, মানে বিভিন্ন যে সিড বা ডাল জাতীয় ইয়ে খায় সেখানেও থাকে হচ্ছে গ্লোবিউলিন। তাহলে এইটার বৈশিষ্ট্য হচ্ছে এ কোথায় কোথায় দ্রবীভূত হয়। এরা হচ্ছে পানিতে, ডিমের কুসুমটা তুমি যদি দেখো পানিতে ঘুটে, একটা কুসুম নিয়ে পানিতে ঘুটে দেখবা, সে ওই পানি তুমি চামচ দিয়ে নাড়াচ্ছ, সে নড়ছে কিন্তু সে কিন্তু গলবে না, হ্যাঁ, সে গলে না। তাহলে এই প্রোটিনটা হচ্ছে পানিতে অদ্রবণীয়, এগুলো তোমরা হচ্ছে প্র্যাকটিক্যালি নিজেরা করে দেখতে পারো, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো জীবনেও ভুলবা না, যে এরা হচ্ছে পানিতে কখনোই দ্রবীভূত হয় না। কিন্তু এদেরকে যদি ওই দ্রবণের মধ্যে যদি একটু লবণ দেওয়া হয়, মানে লঘু লবণ দ্রবণে এরা হচ্ছে দ্রবীভূত। আর এদেরকে যখন তাপ দেওয়া হয় তখন তো এটা জমাট বেঁধে যায়, আমরা ডিমের ভিতরে যখন ডিমের কুসুমটা, সেটা ডিম পোস্ট করি আর ডিম সিদ্ধ করি, যে কুসুমটা শক্ত হয়ে জমাট বেঁধে যায়। তাহলে এই ধরনের প্রোটিনটা আমরা পাচ্ছি হচ্ছে ডিমের কুসুমের মধ্যে। এই অবজেক্টিভ এটা আসে যে ডিমের কুসুমের মধ্যে কোন মানে কোন ধরনের প্রোটিন থাকে, তখন এরকম 4টা তোমাকে অপশন দিয়ে দেবে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটোনিন, প্রোলামিন, হ্যাঁ, এখন কোনটা তোমার ডিমের কুসুমে থাকে সেটা, এটা হচ্ছে তোমার অবজেক্টিভ হিসাবে আসে, চোখের লেন্সের মধ্যে থাকে, হ্যাঁ, ক্রিস্টালিন গ্লোবিউলিন বলে। আচ্ছা, তাহলে এই গ্লোবিউলিনটা গেল। এরপরে আমরা আসি হচ্ছে গ্লুটানিন, হ্যাঁ, এই গ্লুটানিনটা হচ্ছে, এই গ্লুটানিনটা সাধারণত তোমার এই ইয়েতে দানাদার শস্যের মধ্যে তোমার থাকে হচ্ছে গ্লুটানিন গুলো। এই গ্লুটানিনটা হচ্ছে এরা পানিতে, গ্লুটানিনটা হচ্ছে এরা পানিতে এবং লবণে অদ্রবণীয় থাকে, কিন্তু লঘু অ্যাসিড এবং লঘু ক্ষার দ্রবণে এরা দ্রবীভূত হয়, এবং এদেরকে তাপ দিলেও এরা জমাট বাঁধে না, হ্যাঁ, এরকম আর কি। তাহলে এইখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে হচ্ছে গমের গ্লুটেনিন আর হচ্ছে চালের অরাইজেনিন। তোমাদের অবজেক্টিভ হিসেবে আসে যে গমের গ্লুটেনিন কোন ধরনের প্রোটিনে পাওয়া যায়, চালের অরাইজেনিন কোন ধরনের প্রোটিনে পাওয়া যায়। এইখানে যে শ্রেণীবিন্যাসটা, সরল যে শ্রেণীবিন্যাসটা পড়াচ্ছি, এই সরল শ্রেণীবিন্যাস থেকেই কিন্তু প্রোটিন চ্যাপ্টারের অবজেক্টিভ গুলো হয় বেশি, ঠিক আছে। তো দানাদার শস্যের মধ্যে তোমার হচ্ছে এই গ্লুটেনিনটা
থাকে। আচ্ছা, এরপরে আসে আমরা গ্লুটেনিনের পরে আমরা পাচ্ছি ম্যাম, হচ্ছে আপনার এটার মধ্যে লেখা হলো গ্লুটোনিন। গ্লুটোনিন। গ্লুটোনিন বলে, গ্লুটেনিনও বলে, হ্যাঁ, তবে গ্লুটেনিনটাই বেশি বলে। এখানে গ্লুটোনিন লিখেছে তো গ্লুটেনিন কথাটাই বেশি লিখে, তোমরা গ্লুটেনিন কথাটা বেশি পাবা, টনিনটা কম পাবা। বুঝতে পেরেছো? মানে এটা যে বইয়ের ক্লাসিফিকেশনটা দিয়েছে সেই বইয়ের পৃষ্ঠাটা আমি দেখাচ্ছি তো, সব বইয়ের ক্লাসিফিকেশনটা এইভাবে লিখা নাই, এই জন্য তোমরা গ্লুটেনিনটা লিখবে, গ্লুটেনিন দিয়েই কথাটা আসে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে প্রোলামিন। এই প্রোলামিন হচ্ছে এরা পানিতে পানিতে হচ্ছে এরা মানে দ্রবণীয়, কিন্তু পানিতে হচ্ছে এরা অদ্রবণীয়, কিন্তু তোমার বিশুদ্ধ অ্যালকোহলেও হচ্ছে এরা অদ্রবণীয়, পানিতেও অদ্রবণীয় আর বিশুদ্ধ অ্যালকোহলেও অদ্রবণীয়। তোমরা প্রোলামিন কথাটা যখন ওই যে হাসান স্যারের বইয়ে পড়বা, তখন যেমন কথাটা লেখা থাকে অ্যাবসোলুট ইথানল, হ্যাঁ, 100%, অ্যাবসোলুট ইথানলে অদ্রবণীয়। তুমি অ্যাবসোলুট ইথানল কথাটা না লিখে তুমি লিখতে পারো যে বিশুদ্ধ অ্যালকোহলে এবং পানিতে অদ্রবণীয়, কিন্তু 70 থেকে 80% ইথানলে এরা দ্রবণীয়। হ্যাঁ, তো এই ধরনের ইয়েগুলো, প্রোলামিন গুলো পাওয়া যায় হচ্ছে ভুট্টার মধ্যে, তারপর হচ্ছে বার্লির হর্ডিন, এটা হচ্ছে প্রোলামিন জাতীয় প্রোটিন, তারপর ভুট্টার জেন, এটা হচ্ছে তোমার আর প্রোলামিন জাতীয় হচ্ছে তোমার প্রোটিন। তো এইটা হচ্ছে এখান থেকে অবজেক্টিভ হিসেবে কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ, শুধু তোমরা এই সংজ্ঞাটা ইয়ে করবা যে কোথায় কোথায় দ্রবণীয়, এই কথাটা লিখে দিবা। আচ্ছা, এরপরে আমরা আসি স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিন হচ্ছে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রোটিন, যেটা তোমাদের অবজেক্টিভ হিসাবে কিন্তু এই স্ক্লেরোপ্রোটিনটা কিন্তু খুব থাকে। স্ক্লেরোপ্রোটিন হচ্ছে যে সমস্ত প্রোটিন জীবের বাইরের আবরণ, হ্যাঁ, যেমন হচ্ছে নখ, চুল, স্কিন, হ্যাঁ, তারপরে হচ্ছে ত্বক, মানে এগুলো যে সমস্ত প্রোটিন তৈরি করে সেই সমস্ত প্রোটিনকে আমরা বলি হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। এই স্ক্লেরোপ্রোটিনের মধ্যে যে সমস্ত প্রোটিন হচ্ছে তোমার শিং, তারপরে নখ, তারপরে যে চতুষ্পদী প্রাণীদের যে খুর থাকে সেই খুর, তারপরে চুল, এগুলো হচ্ছে যে প্রোটিনটা তৈরি করে, সেই প্রোটিনটার নাম হচ্ছে তোমার ক্যারাটিন। সেই প্রোটিনটার নাম হচ্ছে ক্যারাটিন নামক প্রোটিন। এই ক্যারাটিন হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। আবার যেই প্রোটিনগুলো হচ্ছে যে স্কিন তৈরি করে, হ্যাঁ, তার নাম হচ্ছে কোলাজেন নামক প্রোটিন। তারপরে যেমন হাড়কে যে সংযুক্ত করে যে প্রোটিন, তার নাম হচ্ছে টেন্ডন। হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন এই প্রোটিনগুলোকে বলা হয় হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। তবে এইখানে অবজেক্টিভ হিসাবে যেটা আসে যে শিং, নখ, খুর, চুল, এই সমস্ত আম, এই সমস্ত ইয়ের মধ্যে, অঙ্গের মধ্যে কোন ধরনের প্রোটিন থাকে, হ্যাঁ, তাহলে সেখানে তোমরা লিখবে হচ্ছে স্ক্লেরোপ্রোটিনটা থাকে। আচ্ছা, এটা কিন্তু অবজেক্টিভ হিসেবে খুবই আসে এবং এটাকে তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখবে, এটা ওইভাবেই পড়বে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে হিস্টোন প্রোটিন। এই হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিনগুলো এটা হচ্ছে তোমার যে লঘু অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ওরা অদ্রবণীয়, হ্যাঁ, কিন্তু পানিতে দ্রবণীয়। আর যেমন আর্জেনিন, লাইসিন, এগুলো নিউক্লিয়াসে এবং নিউক্লিক অ্যাসিডের সাথে হচ্ছে এই ধরনের প্রোটিনগুলো যুক্ত থাকে, এগুলোকে বলা হয় হচ্ছে হিস্টোপ্রোটিন বা নিউক্লিয় হিস্টোন বলা হয়। আচ্ছা, এটা যে শুধুমাত্র কোথায় কোথায় থাকে এইটাই শুধু লিখবে। আর আছে তোমার হচ্ছে প্রোটামিন। এই প্রোটামিন নামক যে প্রোটিনটা আছে, এই প্রোটিনটা হচ্ছে এই সমস্ত প্রোটিনের মধ্যে, সরল প্রোটিনের মধ্যে সবচেয়ে ছোট প্রোটিনটা হচ্ছে তোমার প্রোটামিন প্রোটিন। এই প্রোটামিন প্রোটিনটা তোমার এটা হচ্ছে পানি, লঘু অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে হচ্ছে দ্রবণীয়, কিন্তু ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডে এরা বেশি থাকে। এদেরকে পাওয়া যায় হচ্ছে নিউক্লিয়াসে পাওয়া যায়, নিউক্লিক অ্যাসিডের সাথে হচ্ছে তোমার প্রোটামিন পাওয়া যায়। এই প্রোটামিনটা হচ্ছে সবচেয়ে ছোট প্রোটিন। এই প্রোটামিনটা পাওয়া যায় হচ্ছে স্যামন মাছের শুক্রাণুতে, সালমিন নামক প্রোটামিন থাকে। এখন এইটা কিন্তু অবজেক্টিভ হিসাবে আসে, সালমিন নামক প্রোটিন কোন প্রোটিনে, সালমিন নামক উপাদানটা কোন প্রোটিনে পাওয়া যায়?
তাহলে সেটা আমরা লিখবো হচ্ছে প্রোটামিনে পাওয়া যায়, এটা অবজেক্টিভ হিসেবে আসে তবে তুলনামূলকভাবে কম আসে। তাহলে এইখানে তিনটা অবজেক্টিভ হিসেবে খুব আসে, অ্যালবিউলিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, তারপর হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। হ্যাঁ, এই তিনটা আর হচ্ছে গ্লুটিনিন, এই তিনটা কিন্তু খুব বেশি আসে অবজেক্টিভ হিসাবে। তাহলে আমরা যে সাতটা যে ইয়েটা বললাম, সরল প্রোটিনে যে সাতভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে, কোথায় তারা দ্রবীত হয়, কিভাবে দ্রবীত হয়, সেই শ্রেণীবিন্যাসটা তাহলে আমরা দেখলাম। হ্যাঁ, তাহলে এইটা আমাদের একেবারে ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, কোথাও কোনো গ্যাপ দেওয়া যাবে না। এটাই হচ্ছে এই প্রোটিনের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা আসি হচ্ছে যুগ্ম প্রোটিন। এই যুগ্ম প্রোটিনের মধ্যে আমরা দেখছি যে নিউক্লিয় প্রোটিন। এই নিউক্লিয় প্রোটিন বলতে যে সমস্ত প্রোটিনকে হাইড্রোলাইসিস করলে যে সমস্ত, যেহেতু প্রোটিনের সাথে এখানে অন্য অপ্রোটিন অংশ যুক্ত থাকে, হ্যাঁ, এই জন্য এটাকে আমরা যুগ্ম প্রোটিন বলে, যে প্রোটিনের সাথে অন্য কোনো জৈব যৌগ যদি থাকে তাহলে সেটাকে আমরা যুগ্ম ভাবে যখন থাকে তখন আমরা যুগ্ম প্রোটিন বলি। তাহলে নিউক্লিয় প্রোটিন হচ্ছে যে প্রোটিনকে হাইড্রোলাইসিস করলে আমরা প্রোটিন পাবো। হ্যাঁ, মানে সেখানে যে যুগ্ম প্রোটিনকে হাইড্রোলাইসিস করলে আমরা সরল প্রোটিন পাবো, আবার সেইখান থেকে নিউক্লিক অ্যাসিড পাবো। তাহলে সেই প্রোটিনকে আমরা বলি হচ্ছে নিউক্লিয় প্রোটিন। এই নিউক্লিয় প্রোটিনটা আমরা পাই হচ্ছে ক্রোমোজোমের মধ্যে। এরপরে আসে হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিনের কথাটা তোমরা পড়েছো, যে একদম প্রথম যে চ্যাপ্টারটা, কোষের চ্যাপ্টারটা, যে কোষের ভিতরে যে ইয়েটা আমরা বলেছিলাম কি, ফ্লুইড মোজাইক মডেলটার ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে ফ্লুইড মোজাইক মডেলটা তোমার গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। মানে প্রোটিনের সাথে যদি তোমার কার্বোহাইড্রেট থাকে, গ্লাইকোজেন বা কার্বোহাইড্রেট থাকে, তখন সেই প্রোটিনকে আমরা বলি হচ্ছে গ্লাইকোপ্রোটিন। মানে প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট সংযুক্ত থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আর ক্রোমোপ্রোটিন হচ্ছে যে যে ক্রোমোপ্রোটিন হচ্ছে যে প্রোটিনের সাথে যদি বিভিন্ন ধরনের পিগমেন্ট, হ্যাঁ, যেমন ক্যারোটিন, প্রোটিন, ক্লোরোফিল, হিমোগ্লোবিন, হ্যাঁ, এই সমস্ত রঞ্জক পদার্থ যদি, হ্যাঁ, যদি থাকে প্রোটিনের সাথে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ক্রোমোপ্রোটিন। আর ফসফোপ্রোটিন হচ্ছে প্রোটিনের সাথে যদি ফসফেট যুক্ত থাকে তাহলে ফসফোপ্রোটিন বলবো। তারপরে প্রোটিনের সাথে যদি লিপিড সংযুক্ত থাকে তাহলে সেটাকে আমরা লিপোপ্রোটিন বলবো। প্রোটিনের সাথে যদি কোনো মেটাল থাকে তাহলে সেটা আমরা বলি হচ্ছে, যেমন জিঙ্ক, এটা হচ্ছে একটা মানে মেটালিক ইয়ে। হ্যাঁ, তাহলে প্রোটিনের সাথে যদি কোনো অপ্রোটিন অংশ থাকে, মেটাল থাকে, তাহলে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে মেটালো প্রোটিন। হ্যাঁ, তা এই হচ্ছে। আবার প্রোটিনের সাথে তোমার আয়রন থাকতে পারে। হ্যাঁ, আয়রন প্রোটিনের সাথে যদি তোমার আয়রন থাকে তাহলে সেটাকে আমরা বলি লৌহ প্রোফাইলিন প্রোটিন। আবার প্রোটিনের সাথে যদি FAD থাকে, ফ্লাভিন যৌগ থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ফ্লাভোপ্রোটিন। আর প্রোটিনের সাথে জিঙ্ক আর ম্যাগনেসিয়াম, আয়রন, হ্যাঁ, ম্যাঙ্গানিজ, এগুলো থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে মেটালোপ্রোটিন। তাহলে এইটা আমরা দেখলাম যে এইখান থেকে, এই যুগ্ম প্রোটিন থেকে এইটার শ্রেণীবিন্যাসটা আসে না, কিন্তু তোমাদের যেমন সংজ্ঞা হিসেবে আসে, গ্লাইকোপ্রোটিন কাকে বলে। হ্যাঁ, তারপরে যেমন নিউক্লিয় প্রোটিন। জি, শেষ বলো। আইসিটি মিস কোড নাম্বার দিয়েছে। হ্যাঁ, সেটা তো আরো তোমার 10 মিনিট পরে ICT ম্যাডামের ক্লাস। হ্যাঁ, আমি দেখি 5 মিনিট পরে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমাদের এইখান থেকে শুধু সংজ্ঞাটা আসে। হ্যাঁ, আচ্ছা, ইয়ে কি আছো নাকি এখানে, সিম্মি কি আছো? ম্যাডাম আপনার ক্লাস তো 45-এ শুরু হয়েছে। হ্যাঁ, ওহো, সরি সরি, আমার তো সেই 15 আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু শেষ করে যাচ্ছি। আরেকটা হচ্ছে তোমার উদ্ভিদ প্রোটিন। যেই প্রোটিনটা হচ্ছে আর্টিফিশিয়ালি উৎপাদন করা হয় সেই প্রোটিনটাকে আমরা বলি হচ্ছে উদ্ভিদ প্রোটিন। তাহলে এই প্রোটিনের মধ্যে তোমরা এখান থেকে 2টা কোশ্চেন খুব ভালোভাবে পড়বা, যে পেপটাইড বন্ড বলতে তোমরা কি বোঝো, আর হচ্ছে যে এই প্রোটিনের মধ্যে সরল প্রোটিনের শ্রেণীবিন্যাস, যুগ্ম প্রোটিন থেকে তোমার গ্লাইকোপ্রোটিন, নিউক্লিয় প্রোটিন, এই সংজ্ঞাগুলো খুব ভালোভাবে পড়বে। হ্যাঁ, থ্যাংক ইউ। কোনো সমস্যা থাকলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এই পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।